বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাস হবে পঞ্চম অধ্যায় নবম ও দশম শ্রেণীর ইতিহাস। তোমাদের এর আগে পূর্বের ক্লাসে আলোচনা করা ছিল, আলোচনায় বলা ছিল যে পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে, এটা বলা ছিল। আর তোমাদেরকে একটা পড়া দেওয়া ছিল যে এই পঞ্চম অধ্যায়টা তোমরা সবাই বাড়িতে বসে রিডিং পড়ার কথা ছিল। তো আশা করি তোমরা সবাই বাসায় রিডিং পড়েছো। এখন তোমাদের এই যে পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এই পাঠ থেকে আমরা যেগুলো জানবো সেইগুলো আমরা এখন কিছু পয়েন্ট আকারে লিখব। তো তার আগে প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু পাঠ্য বই তোমরা বের করো। পঞ্চম অধ্যায় পৃষ্ঠা 47 হতে 55, এই পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা 47, প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। খ্রিস্টপূর্ব 326 হতে খ্রিস্টপূর্ব 326 হতে 1204 পর্যন্ত এই অধ্যায়টা। তাহলে আমরা এই পঞ্চম অধ্যায়ে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে যেগুলো জানবো সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 326 হতে 1204 পর্যন্ত আলোচনার বিষয় আজকের। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু চলে যাই তোমাদের সুবিধার্থে। এই অধ্যায়ের দুটো চিত্র দেখব আমরা। আমার হাতের দিকে লক্ষ্য করো, দেখো এখানে দেওয়া আছে চিত্র। ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত ধ্বংসাবশেষ। আর একটা দেওয়া আছে, দেখো যে রাজা রামপালের রাজত্বকালের রচিত পুঁথি চিত্রশিল্প। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো চিত্র দুটা, তাহলে তোমাদের এই অধ্যায়ে একটু সুবিধা হবে। চিত্র দেখে নিলাম। এবার আমরা আজকে এই পাঠ থেকে যেগুলো জানব, এই পুরো অধ্যায়ে কয়েকটা প্রশ্ন লিখব এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে বলে দেব। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন, এর আগেও বলেছি যে তোমাদের সৃজনশীল প্রশ্ন যদি থাকে তাহলে তোমাদের সুবিধা হবে, পরীক্ষায় লিখতে পারবা যদি তোমরা সবাই ক্লাসের সঙ্গে মনোযোগ থাকো। তো আসো আমরা এখন শুরু করি। এই অধ্যায়ে আমরা কি কি জানব। 1 নম্বর হচ্ছে আমরা জানব সতীদাহ প্রথা। 1 নম্বর, সবাই লিখতে পারো, সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? বলতে কি বোঝায়? আমরা আজকে এই অধ্যায়ের সুন্দর করে যে প্রশ্নগুলো লিখে দেব এর উত্তরগুলো তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি প্রাচীন বাংলার অর্থনীতি কৃষি নির্ভর বলা হয় কেন? প্রাচীন বাংলার অর্থনীতিকে প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? নির্ভর বলা হয় কেন? 3 নম্বর হচ্ছে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন?
সবাই লিখো প্রশ্নটা। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে কোন ধরনের জমিকে বাস্তু বলা হয়? কোন ধরনের জমিকে বাস্তু বলা হয়? 5 নম্বর হচ্ছে হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। 6 নম্বর হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে? বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে? প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই 5ম অধ্যায়ের দেখো 47 পৃষ্ঠা, তোমাদেরকে এর আগে বলেছি যে আমরা আজকের এই অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়ব বা জানব সেগুলো একটু লিখতে বলেছি তোমাদেরকে। আমিও সঙ্গে সঙ্গে লিখে দিয়েছি, পাশাপাশি তুমিও লিখে নাও। তাহলে কি আমরা আজকে জানব? এই পাঠ থেকে জানবো আমরা সতীদাহ প্রথা বলতে কি বোঝায়। প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? কোন ধরনের জমিকে বাস্তু বলা হয়? হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে? এই অধ্যায় থেকে আমরা এই সমস্ত প্রশ্নগুলো উত্তর আমরা এখন জানব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এসো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি। সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? হিন্দু ধর্মে যারা শিক্ষার্থী আছো তারা খুব বলতে পারবা, তাদের জন্য সহজ হবে। আবার এর আগের ক্লাসেও তোমাদের আলোচনা করা আছে, আবার তোমাদের আলোচনা করছি সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা মৃত স্বামীর, তোমরা এর আগেও জানো যে সতীদাহ প্রথা বলতে কি বুঝো। সতীদাহ প্রথা একটা হিন্দু ধর্মের একটা জঘন্য কি ঘৃণ্য জঘন্য অমানবিক প্রথা। কি এই সতীদাহ প্রথাটা হিন্দু ধর্মের একটা, হিন্দুদের একটা কি অমানবিক ঘৃণ্য প্রথা। তো এটা কি? সতীদাহ হচ্ছে মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীকে দাহ করা। কি করা? সতীদাহ প্রথা হচ্ছে কি মৃত স্বামীর চিতার সঙ্গে জীবিত বিধবা স্ত্রীকেও দাহ করা। সতীদাহ প্রথা বোঝা যাচ্ছে ক্লিয়ার, যে মৃত স্বামীর চিতার সঙ্গে জীবিত স্ত্রীকে কি জীবন্ত দাহ করা। এই প্রথাটা অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক প্রথা হওয়ায় মোগল শাসক থেকে শুরু করে ইংরেজদের অনেক শাসক এটি বন্ধের জন্য কি করেছে? চেষ্টা করেছে, জোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এই প্রথাটা রাজা রামমোহন কি করেছে? শেষ পর্যন্ত কি করেছে? রাজা লর্ড উইলিয়াম কি করেছে? 1829 সালে এটা বন্ধের একটা কি করেছে?
এটা বন্ধের একটা বিলোপ আইন পাশ করেছে। কি বিলোপ আইন? সতীদাহ প্রথা বিলোপ আইন পাশ করেছে। কে পাশ করেছে? লর্ড উইলিয়াম। কত সালে? 1829 সালে। তাহলে আমাদের যদি এই সতীদাহ প্রথা বলতে কি বোঝায় যদি আমরা বলি, তাহলে অতি সহজে আমরা তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি, অতি সহজে আমরা বলতে পারি যে মৃত স্বামীর সঙ্গে জীবিত স্বামীকে মানে জীবিত স্ত্রীকেও দাহ করা, এটা একটা ঘৃণ্য অমানবিক প্রথা হয়। ইংরেজ থেকে শুরু করে এই যে বিভিন্ন শাসক, মোগল শাসক, ইংরেজ শাসক, এরা বিরোধিতা করে এসে শেষ পর্যন্ত 1829 সালে কি করলো? লর্ড উইলিয়াম একটা এই সতীদাহ নিরোধ আইন একটা পাশ করলো। কি পাশ করলো? এটা বিলুপ্তি আইন পাশ করলো। তাহলে আমরা এই সতীদাহ প্রথা বলতে কি বোঝাও এটা আমরা বুঝতে পারলাম, এবং এই প্রথাটা যে আসলে অমানবিক ঘৃণ্য এটাও বুঝতে পারলাম, তাই না প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এরপরে আমরা যাব প্রাচীন বাংলার। লক্ষ্য করো, প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? বাংলা চিরকালই কৃষি প্রধান। এর আগে তোমাদেরকে আলোচনা করা ছিল যে বাংলা চিরকালই কৃষি প্রধান। প্রাচীনকালে অধিকাংশ মানুষই গ্রামে বাস করত। প্রাচীনকালে কি করত? অধিকাংশ মানুষ গ্রামে বাস করত, আর তারা গ্রামের আশেপাশের ভূমি চাষ করে সংসার চালাতো। কি করত? গ্রামের আশেপাশে অনেক পতিত জমি পড়ে থাকে, ওইগুলো চাষ করে প্রচুর পরিমাণে কৃষি আবাদ ফলাতো, যেমন ধান, তারপরে বিভিন্ন পাট, তারপরে ইক্ষু, সরিষা, পান ইত্যাদি, আমাদের লেবু, কলা, ডালিম, এই সমস্ত কৃষি প্রচুর পরিমাণে চাষ করত। আর এই কৃষি চাষগুলো তারা কি করত? বাজারে বিক্রি করে প্রচুর অর্থ অর্জন করত। এইভাবে তারা কৃষির যে অর্থনীতির যে উন্নতি, সেটা এভাবেই তারা করেছিল। প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে আমরা যদি বলি যে প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষি নির্ভর বলা হয় কেন? এই যে বললাম আগে যে আমরা আগে জানতাম যে কৃষি নির্ভর আমাদের যারা গ্রামে বাস করে, বাড়ির আশপাশে বিভিন্ন রকম আবাদ পানি তৈরি মানে আবাদ করে ধান, পাট, ইক্ষু ইত্যাদি আবাদ তৈরি করে প্রচুর পরিমাণে কী করত? টাকা বা মুনাফা অর্জন করত। আর এভাবে তারা কৃষির উপরে নির্ভর হয়ে উন্নতি সাধন করত। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যাব 3 নম্বর প্রশ্ন। বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই মূল্যবান, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তাহলে প্রাচীন বাংলার বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয়। কখন? খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয়। তোমাদের সৃজনশীল প্রশ্নে এ ধরনের প্রশ্ন থাকতে পারে যে বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? 1 নম্বর উত্তর, মানে 1 নম্বরের সৃজনশীলে দেখা গেল যে কয়ে এই উদ্দীপকটা দেওয়া থাকতে পারে যে মনে করো বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? তখন আমরা বলবো বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে। 4th শতকের পূর্বে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আবার আমি বলছি, বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন? বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কি? খ্রিস্টপূর্ব 4th শতকের পূর্বে। ঠিক আছে? এরপরে আমরা যাব কোন ধরনের জমিকে বাস্তু বলা হয়। আমরা এই অধ্যায়ের এই প্রশ্নগুলো যে পুরো অধ্যায় থেকে বাছাই করে এই প্রশ্নগুলো জানছি, তাহলে এটাও জানা দরকার আমাদের যে কোন ধরনের জমিকে
বাস্তু বলা হয়? কোন ধরনের জমিকে বাস্তু বলা হয়? এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে। তাহলে আমরা কিভাবে কি বলবো এর উত্তরে? যে যে সমস্ত জমিতে ঘর বাড়ি তৈরি করে বসবাস করার মতো উপযোগী জমিকেই বাস্তু জমি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য সুবিধার্থে আবার প্রশ্নটার উত্তর বলছি যে কোন ধরনের জমিকে বাস্তু বলা হয়। এটা হচ্ছে ঘর বাড়ি তৈরি করে বসবাস করার মতো উপযুক্ত জমিকে বাস্তু জমি বলা হয়। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে যাব। দেখো, হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। হিন্দুদের জাতিভেদ প্রথা ব্যাখ্যা করো। জাতিভেদ প্রথা হিন্দুদের, যারা হিন্দু ধর্মের আছো, খ্রিস্টান ধর্মে আছো, তোমরা জানো। আর এর ইতিমধ্যেও এই ক্লাসে আমরা আলোচনা করেছি, আবার আজকে তোমাদের জন্য সুবিধার্থে আবারও আলোচনা করছি। হিন্দু সমাজে জাতিভেদ প্রথা ছিল বিভিন্ন পেশাকে ভিত্তি করেই বর্ণের সৃষ্টি, বিভিন্ন পেশাকে সৃষ্টি করে। তো যা এই হিন্দু ধর্মের হিন্দু সমাজে জাতিভেদ প্রথাটা তো ছিল, আর এটা কি বিভিন্ন পেশাকে ভিত্তি করেই বর্ণের সৃষ্টি, 4টি বর্ণের সৃষ্টি। সেটা কি কি আমি একটু লিখে দিই। 4টি বর্ণ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, 4টি বর্ণে ছিল। মুখে বলাও ভালো, লিখে দেওয়াও ভালো। তো কোনটা করলে? মুখে বললে চাইতে লিখে দিলে সবচেয়ে ভালো হবে। দেখো, ব্রাহ্মণ একটা হচ্ছে, ব্রাহ্মণ। ব্রাহ্মণ 2 নম্বর হচ্ছে ক্ষত্রিয়, 3 নম্বর হচ্ছে বৈশ্য, 4 নম্বর হচ্ছে শূদ্র। শূদ্র দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে হিন্দুদের জাতিভেদ প্রথাতে আসলে এই যে বিভিন্ন পেশাকে ভিত্তি করে এই যে বর্ণের সৃষ্টি, সেটা হচ্ছে 4টি বর্ণ। তাহলে কি কি? তাহলে হিন্দু জাতিভেদ প্রথা থেকে শুরু, জাতিভেদ প্রথা যদি ব্যাখ্যা করো প্রশ্ন থাকে, তাহলে এভাবে যাওয়া তোমরা যে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা ছিল বিভিন্ন পেশাকে ভিত্তি করেই বর্ণের সৃষ্টি। তাহলে সৃষ্টি বিভিন্ন ধর্মকে মানে পেশাকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে কি? বর্ণ। এবার দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে আমাদের জানা দরকার ব্রাহ্মণরা কি করে। এসো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ব্রাহ্মণের কাজ কি। ব্রাহ্মণেরা হচ্ছে কি করে? অধ্যয়ন করে, অধ্যাপনা করে, পূজা পার্বণ ইত্যাদি করে থাকে। তারা সমাজে সবচেয়ে সম্মানের পাত্র। কি জন্যে? তারা ব্রাহ্মণ। আচ্ছা, এরপরে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো, আবার বলছি তোমাদের, ক্ষত্রিয় হচ্ছে যারা যুদ্ধ করে। এই বর্ণের মধ্যে যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত থাকে তারা হচ্ছে ক্ষত্রিয়। তারপরে আমরা জানবো 3 নম্বর বৈশ্য। বৈশ্য কি? বৈশ্য বর্ণের যারা, তারা কি করে? ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ। আর শূদ্র। শূদ্র এদের কি? এরা হচ্ছে কি করে? এরা হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত থাকে। কৃষি কাজের সাথে জড়িত থাকে। কৃষিকাজের সাথে জড়িত থাকে বা ছোট ছোট কাজ করে। তাহলে আমরা এই যে হিন্দুদের জাতিভেদ প্রথা জানছি, এর ব্যাখ্যা।
তাহলে আমরা এই যে চারটা যে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের কি আর কি কাজ আমরা জানলাম। আর ব্রাহ্মণদের এদের মধ্যে আছে একটা বর্ণের সাথে অন্য বর্ণের কি হয়, কোনো বিয়ে সাজি বা আদান প্রদান কি হয়, হয় না, নিষিদ্ধ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায় জানলাম। এরপরে যাব বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে। বাংলা ভাষার উৎপত্তি হয় কিভাবে। বাংলা ভাষার উৎপত্তি হয় দ্রাবিড় ও ভেটচীনা ভাষাগোষ্ঠীর পর যে নতুন একটি ভাষাগোষ্ঠীর মানুষ বাংলায় প্রবেশ করে তারা হলো আর্য। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীকালে এ ভাষাকে সংস্কার করা হয় বলে এর নাম হয় সংস্কৃত ভাষা। সংস্কৃত হতে প্রকৃত হতে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। অপভ্রংশ ভাষা হতে অষ্টম ও নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। অষ্টম ও নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। তাহলে আমরা এরকম প্রশ্ন থাকে যে কত শতকে বাংলা ভাষার সৃষ্টি হয় বা কত শতকে বাংলা ভাষা উৎপত্তি হয়, এতটুকু প্রশ্ন যদি থাকে তাহলে আমরা কি বলবো, অষ্টম ও নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই পঞ্চম অধ্যায় থেকে এই যে প্রশ্নগুলো লিখে দিলাম তোমাদেরকে এবং এই যে প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়া হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আমি একটু প্রশ্ন দেখি, আজকের এই ক্লাসের কি কি তোমরা শিখলা, তোমাদেরকে একটু প্রশ্ন করে দেখি। বলো তো, পারবা তো নাকি? খুব সহজ প্রশ্ন। এই যে আমরা একটু আগে বললাম যে হিন্দুদের জাতিভেদ প্রথা কি, জানলাম না? হ্যাঁ, তোমরা আশা করি বলতে পারবা উত্তর। তারপরে আরেকটা প্রশ্ন, আমরা আর কি শিখলাম, সতীদাহ প্রথা বলতে কি বোঝায়, এই অধ্যায় থেকে আর কি জানলাম, কোন ধরনের জমিকে বাস্তু জমি বলা হয়। তারপরে আমরা কি জানলাম, বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয় কখন। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকছে। এর আগেও আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজ তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন, এই উদ্দীপকটা আমি পড়ছি, ক খ গ ঘ তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বাড়ির কাজে আসো। বাড়ির কাজ তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের পাঠ্য বই থেকে সৃজনশীল প্রশ্ন একটা আমি বলে দিচ্ছি। দেখো, টিনা, আচ্ছা 1 নম্বরই বলি। টিনা তার বান্ধবীর বড় বোন নীলার বিয়েতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। নীলার পিতা গ্রামের সম্পদশালী ব্যবসায়ী। তিনি বিদেশে সুতি বস্ত্র, সিল্ক, ওষুধ, মিহি চাল রপ্তানি করেন। গ্রামে অনেক কুটির শিল্প গড়ে উঠেছে। দরকারি অনেক জিনিস গ্রামেই তৈরি হয়। গ্রামের লোকেরা এখনও মাটির তৈরি কলস, হাঁড়ি পাতিল ব্যবহার করে। গ্রামে এখনও যথেষ্ট কৃষি জমি, হাট বাজার, বন্দর, যানবাহন চলাচলের পথ রয়েছে। এমনকি একটি গ্রামের বিয়ের অনুষ্ঠানে এসে টিনা মুগ্ধ। বিয়ের দিন টিনা খুব সুন্দর করে সুতির শাড়ি পরে, পায়ে আলতা, কপালে কুমকুম ও মাথায় ওড়না পরে সুন্দর করে চুলের খোপা বেঁধেছে। বিয়ে বাড়িতে ভাত, মাছ, মাংস, সবজি, দধি ও ক্ষীর পরিবেশন করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে মশলাযুক্ত পান দেওয়া হয়। হ্যাঁ, বিয়ে ও খাবারের শেষে ছোট্ট একটি গানের জলসার আয়োজন ছিল। তোমাদের আজ বাড়ির কাজের এই উদ্দীপকটা তোমাদের পাঠ্য বইয়েরই দেওয়া থাকলো। আর ক খ গ ঘ আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, তোমরা ক খ গ ঘ প্রশ্নটা লিখে নাও। আর তোমাদের আজকের এই অধ্যায়ের যে ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসের তোমাদের সিট অফিসে দেওয়া আছে। যদি প্রয়োজন হয় তোমরা এই ক্লাসের সিট নিতে পারো।
এই পঞ্চম অধ্যায়ের। তাহলে এবার আমরা ক প্রশ্নে যাব। এই বাড়ির কাজের সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ এই 4টে প্রশ্ন আমি লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে করবা, তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া থাকছে। আর্যদের পূর্বে বাংলা ভাষার নাম কি? আর্যদের পূর্বে বাংলা ভাষার নাম কি? কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? খ, কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? গ, উদ্দীপকে বর্ণিত খাদ্য ও পোশাক পরিচ্ছেদের উদ্দীপকে বর্ণিত পোশাক, খাদ্য ও পোশাক পরিচ্ছেদের সাথে বাংলার কোন সভ্যতার বা কোন আমলের মিল খুঁজে পাওয়া যায়? কোন আমলের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ প্রশ্ন, নীলাদের গ্রামের আর্থিক কাঠামো। নীলাদের গ্রামের আর্থিক কাঠামো তৎকালীন বাংলার প্রতিচ্ছবি। তুমি কি উক্তির সঙ্গে একমত? যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই সৃজনশীল প্রশ্নে দেখো, ক, আর্যদের পূর্বে বাংলা ভাষার নাম কি ছিল? খ প্রশ্নটা হচ্ছে
কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। গ প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত খাদ্য ও পোশাক পরিচ্ছেদের সাথে বাংলার কোন আমলের মিল খুঁজে পাওয়া যায়, ব্যাখ্যা করো। ঘ হচ্ছে নীলা, আমরা যে উদ্দীপক পড়লাম সেটা হচ্ছে কি, সেটার দেখো, নীলাদের গ্রামের আর্থিক কাঠামো তৎকালীন বাংলার প্রতিচ্ছবি। তুমি কি উক্তির সাথে একমত? এটা যে প্রতিচ্ছবি হলো সেটা তুমি কি উক্তিটির সঙ্গে একমত? যুক্তি দাও। তো আজকে এ পর্যন্তই তোমাদের সঙ্গে ক্লাসের। খোদা হাফেজ।